কিছুদিন ধরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ, এবং আজ সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন, রওনা দিলেন দিল্লির পথে। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা হওয়ার ছিল। শেখ হাসিনাকে যে দেশত্যাগ করতে হবে, ওনার আসন ছাড়তে হবে। আজকে সকালবেলা আমার সন্তানের সাথে কথা হচ্ছিল, ও খুব সচেতন ছেলে। ওর সাথে কথা হচ্ছিল যে বাংলাদেশের ভবিষ্যৎ কি। দেখলাম প্রায় 90 জনের মতো মারা গেছে, খবরের কাছে আলোচনা করছিলাম। তো আমি প্রশ্নোত্তরে বলছিলাম হাসিনাকে দেশ ছাড়তে হবে এবং ভারতেই আশ্রয় দিতে হবে। অভাবনীয় ঘটনা, দুপুরবেলা জানলাম যে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। মানে মিলে গেল। আসলে একটা স্বৈরাচারী শাসন, একটা উদ্ধত্ত। হাসিনার পিতার যে সম্মান, সেই সম্মানকে নষ্ট করেছে। এটা বুঝতে হবে। হাসিনা যে গভর্নমেন্টে আছে এটা বুঝতে হবে, জনগণের গভর্নমেন্ট ওটা নয়। বিরোধী দল ভোটে দাঁড়ায়নি। এই সরকার গণতান্ত্রিক সরকার নয়। ভালো মন্দটা পরে যাচ্ছি। আসলে যে প্রক্রিয়াতে ভোট প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া চলে, হাসিনা সেই প্রক্রিয়া শরিক নয়। কারণ তার বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট দাঁড়ায়নি। তারা কি দেশে সক্রিয় ছিল না? দেশে কি জামাত ইসলামী বা বিএনপি ছিল না? ছিল, পুরো মাত্রায় ছিল। তাদের অস্তিত্বকে বিপন্ন করা হচ্ছিল, করা হচ্ছিল এগুলো জানতে হবে। আমি অবাক হয়েছিলাম, বছরখানেক আগে বাংলাদেশে গিয়েছিলাম, তখন পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। আমি একটা উদ্ধতের উদাহরণ দিচ্ছি, উদ্ধতের উদাহরণ। পদ্মা সেতু উদ্বোধন হওয়া 4-5 দিন পর আমি একটা কারে করে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম, আমি আমার আমার অর্ধাঙ্গিনী ছিলেন, হঠাৎ করে দেখলাম ওই পদ্মা সেতুর কাছে গাড়ি সব আটকে গেছে। মানে গাড়ি মানে কি, শত শত গাড়ি, হাজারো বলা যায়। জানলাম কি কারণে আটকে গেছে, যে হাসিনা তার ছেলে বিদেশ থেকে এসেছে, জয় তার নাম, তাকে পদ্মা সেতু দিনের বেলা ওয়ার্কিং পিরিয়ডে, মানে যখন ওয়ার্কিং টাইম, এই 11টা নাগাদ পদ্মা সেতু দেখাতে নিয়ে গেছে। এত রাজকীয়, এত মুঘল সম্রাট, ভারতীয় সুলতান, বাংলাদেশের সুলতান, সুলতানের ছেলে এসে সুলতানাত দেখতে এসছে। 2 ঘন্টা ধরে গাড়ি আটকে রেখে দিয়েছিল। ছেলেকে পদ্মা সেতু দেখাবে, গাড়ি যাবে না। আমি বিরক্ত হয়ে গিয়ে গাড়ি থেকে নেমে পুলিশকে বলি যে আপনারা কি করছেন এটা? ওরা বলে স্যার ওনার ছেলে এসছে। সমস্ত লোক গালাগাল দিচ্ছে ওনাকে, তারা ভয়ে কথা বলতে পারছে না। আমি বললাম ভারতের লোক, আমি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, ওনাকে খবর দিন, আমরা যেতে না পারলে ভারতে নিউজ করব। 2 ঘন্টা পরে কিছুটা আমার কথা তো বলতে পারেন। অবশেষে রাস্তা ছাড়া হয়। আমি একটা উদাহরণ থেকে স্টান হয়ে গেছি, ভারতবর্ষে এটা কল্পনা করা যায় না। অন্য দেশে তো নয়, ভারতবর্ষে এটা কল্পনা করা যায় না। এই হলো শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতের সাথে সম্পর্ক কেন? ভারতকে ভালোবাসার জন্য না, ভারতের কোথাও দায় আছে। কারণ মুক্তিযুদ্ধে ভারত না থাকলে কখনোই তারা জয়লাভ করতে পারতো না। ভারতের কাছে তারা কৃতজ্ঞ, তার পিতা কৃতজ্ঞ। এবং ভারতবর্ষ যদি তার সঙ্গে না থাকে, তিনি কখনোই বাংলাদেশের রাজত্ব করতে পারতেন না। এটা ঘটনা। সেই ভারতের প্রতি তার ভক্তি প্রয়োজনে যতটা, শ্রদ্ধায় ততটা নয়। কি বললাম? যতটা প্রয়োজনে ততটা শ্রদ্ধায় নয়, এটা বুঝতে হবে। কারণ ভারতের চরম শত্রু কোন দেশ? চীন। আপনি জানেন, বারে বারে উনি চীনে গেছেন, চীনের শাসকের সাথে কথা বলেছেন, চীনের থেকে অর্থনৈতিক ধার চেয়েছেন। চীন হাসিনার উপরে কিছু টার্মস কন্ডিশন আরোপ করেছিলেন, যে আমাদের এই বক্তব্য মানলে তাহলে আমরা লোন দেব এবং আমরা বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড যৌথ উদ্যোগে করব। এমনকি চীনের সাথে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ মহড়া সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। উনি চীনের দ্বারস্থ হয়েছিলেন। ভারতবর্ষ কিন্তু চীনের শত্রু। সবচেয়ে দুঃখের কথা, ভারতবর্ষের চারিদিকে যতগুলো দেশ আছে, সব দেশই, সব প্রতিবেশী দেশ কিন্তু ভারতবর্ষের শত্রু। ভারতের সাথে বন্ধুত্ব অ্যাকচুয়ালি কিন্তু ওই বাংলাদেশেরই বন্ধু। এই সম্পর্ক দরকার ছিল। হাসিনার ওখানকার ভুল রাজনীতি, উনি যেভাবে বললেন, কথা বিকৃত হয়েছে, ঠিক কথা, যে এই যে যে যারা কোটা নিয়ে সংরক্ষণীয় আন্দোলন করছিল, তাদেরকে বলতে পারতো যে তোমাদের এই আন্দোলনের প্রতি আমি সমব্যথী, আমি সহযোগী, আমি সুপ্রিম কোর্টে এটাকে তুলবো, যাতে করে তোমার বক্তব্য শুনে, তোমাদের বক্তব্য শুনে এটাকে আমি ঠিক করে দেবো, তোমার দুশ্চিন্তিত হয়েও না। তা না করে পুলিশ পাঠিয়ে ছাত্রকে নিধন করছে। ঔদ্ধত্য, এটা ঔদ্ধত্য। পরবর্তীকালে দেখেছিল, অনেক পরে, তখন বেশ কিছু লাশ হয়ে গেছে মানুষ। কখন ডাকলো? প্রথম দিকের এই ওদের ওদের যে আন্দোলন ছিল একেবারে ধর্মনিরপেক্ষ, একেবারে অরাজনৈতিক প্রথম দিকের আন্দোলন, আমি দায়িত্ব দিয়ে বলছি আপনাদেরকে। এবং সেখানে আওয়ামী লীগের ছাত্ররাও ছিল, যারা এই সংরক্ষণটা চায় না। সংরক্ষণে যে ভুল ছিল
সুপ্রিম কোর্ট সেটা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেখানে স্বীকার করে দিয়েছে ছাত্ররা যে সঠিক ছিল, তাদের আন্দোলন যে সঠিক ছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেটা মেনেই নিল পরবর্তীকালে। কিন্তু মধ্যিখানে হাসিনার অ্যাক্টিভিটির জন্য বেশ কিছু বাচ্চা ছেলে মেয়ে, এমনকি ক্লাস 7-8 বাচ্চারও প্রাণ গেল। কেন 7-এর বাচ্চাটাকে মারা দরকার ছিল? যে ছেলেটি কি সাইড কি নাম সামথিং আর কি, যে ভাবতেই পারে না গুলি চালাবে, সে বলছে কই গুলি চালাও না, হাতে তুলে আছে, মজা করছে। ছাত্র তো আবেগপ্রবণ, ডাইরেক্ট তার বুকে গুলি করতে পারে। তারপরে সে আন্দোলন চলে গেল কাদের হাতে, যেটা অনিবার্যভাবে যায়। যখন প্রচুর ডেড বডি হয়ে গেছে, তখন জামাত ইসলামী হিন্দ, ছাত্র শিবির তাদের ছাত্র সংগঠন এবং বিএনপি তারাই এই আন্দোলনকে হাইজ্যাক করলো, যেটা আমি টিভিতে বারে বারে বলেছি। যখন কোনো আন্দোলন কোনটা হয়ে যায়, তখন তার বেপারা হয়ে যায়, তখন আন্দোলনের চালিকা শক্তি কোন অপশক্তির হাতে চলে যায়। হ্যাঁ, অপশক্তির হাতে পরে চলে গেল এবং তারা মানুষের সিম্প্যাথি পেল। এখন গোটা বাংলাদেশে আনন্দ উৎসব হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের পরে ওরা বুঝেছিল যে হাসিনাকে তাড়িয়ে ছাড়বো। এবং সবচেয়ে দুঃখের, এই যে হাসিনা চলে এলো, কত লজ্জাজনক বলুন তো। তিনি চলে এলো, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন। এত ঘৃণার জায়গা তৈরি হয়েছে। আমরা উপমহাদেশে, বিশেষ করে পাকিস্তানের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে মানে সেনাবাহিনীর গুরুত্ব দেখি, সেনা নায়কদের গুরুত্ব। পাকিস্তানে প্রায় দেখা যায় প্রধানমন্ত্রীকে হত্যা করেছে সেনাবাহিনীর প্রধান, তিনি হয়ে গেছেন প্রধানমন্ত্রী। এটা হয়েছে ঠিক বাংলাদেশে তাই হচ্ছে, একই চিত্র, মুদ্রা রিপিট অপিট। সেই সেনা প্রধান বলছে আমি জাতির উদ্দেশ্যে ঘোষণা, তুই ভাগ এখন, তোকে জাতীয় উদ্দেশ্যে ঘোষণা করার সময় দেবো, তুই আগে রেজিগনেশন দে আর কেটে পড়, না তোকে মেরে দেবো, না তোকে মেরে দেবো। 45 মিনিট টাইম দিয়েছিল। 45 মিনিটের মধ্যে তিনি হন্তদন্ত হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ, তার টাকের মাথা একদম। তার জয় কোথায় গেল? পদ্মা সেতু 2 ঘন্টা আটকে দেওয়া এই কদিন আগে মাত্র। সেই তার মেয়েকে নিয়ে চলে এলো কোথায়? হেলিকপ্টারে করে। কোথায়? যেহেতু দিল্লি যাওয়া যায় না হেলিকপ্টারে করে, তাই ত্রিপুরা সম্ভবত ত্রিপুরা, কলকাতা হয়তো আসতে চাইছিলেন, ত্রিপুরা কাছে, তাই ত্রিপুরা থেকে তিনি প্রাণে বেঁচেছেন। তিনি যে বেঁচে ফিরেছেন এটা বিরাট সৌভাগ্য। এবং তিনি ভারতের থেকে প্লেন চেয়েছিলেন, ভারত বলেছিল, ভারত স্বাভাবিক কারণেই বলেছে যে আমরা অন্য দেশে এইভাবে উড়োজাহাজ পাঠাতে পারি না, পাঠাইনি। তিনি তার জীবনকে ঝুঁকি নিয়ে ভারতে ঢুকেছেন। এখন তিনি ত্রিপুরায় আছেন, তিনি দিল্লি যাবেন, দিল্লি থেকে তিনি লন্ডন ফন্ডন পালাবেন, এই ধান্দা। তিনি এখন জীবন বাঁচাতে তৎপর। এখন গোটা বাংলাদেশের জাতীয় উৎসবের মতো আনন্দ উৎসব হচ্ছে। সেনাবাহিনী দখল নিয়ে নিয়েছেন এবং স্পিকারকে শুনলাম নাকি সাময়িকভাবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন ওই দেশের স্পিকারের হাতে, পরবর্তীকালে নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি। এই যে টোটাল এপিসোড, এই এপিসোডের সবচেয়ে খারাপ দিক কি জানেন? সবচেয়ে খারাপ দিক হচ্ছে হাসিনার উপর ভারতবর্ষ অনেক স্বপ্ন দেখেছিল। হাসিনা মৌলবাদী শক্তিকে দমন করবে, এটা নিশ্চিত করে ভেবেছিল। দমন যে একেবারে করেনি তা বলছি না, কিন্তু তাদের যে ফুল স্টেপ, একটা ফুল স্টেপ, তার খেসারত দিতে হলো। সেখানে যদি গণতন্ত্রকে কেউ হত্যা করে আর আমি ভারত থেকে বলে, অত সহজে দেশের লোক মেনে নেবে না। তাই বাংলাদেশের লোকেরা বলেছে যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এটা অর্থ খুব খারাপ। আমি ভিডিওতে দেখছিলাম বাংলাদেশের কিছু লোক বিভিন্ন দোকানে দোকানে যাচ্ছে, তারা গিয়ে বলছে বিদেশি পণ্য বয়কট করো। বিদেশি পণ্য মানে বলছে ভারতের পণ্য, এই তো প্যারাশুট তেল, এটা বন্ধ করো, এটা দোকানে রাখা যাবে না, ভারতীয় পণ্য। এই পরিস্থিতির সবচেয়ে ক্ষতি হবে ভারতের জন্য। আমি কেন বলছিলাম তো, হাসিনা যাই হোক নাই হোক ভারতের সাথে সুসম্পর্ক রেখেছিল, তবুও চীনের পাল্লায় পড়েছিল। কিন্তু আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপটি চেয়েছিল, আমেরিকা তাকে দেওয়া হয়নি, চীনের জন্য দেওয়া হয়নি। উল্টো থেকে চীন কক্সবাজারের উপর নিজের নিয়ন্ত্রণ কায়েম করেছে। এখন যে তদারকি সরকার আসবে, জামাত ইসলামী বা বিএনপি যৌথ সরকারের লোকজন যদি আসে বা সেনাবাহিনীও যদি আসে, তাদের যদি প্রধান ক্ষমতা আসে, তাহলে জেনে রেখে দিন চীনের সাথে প্রবল সম্পর্ক তৈরি হবে বাংলাদেশে, যা ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর। তিনি যেই পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন, এতে কি ভারতবর্ষে আদৌ কোনো সুবিধা হলো বলে আপনার মনে হচ্ছে? আমি তো ওই জায়গাটা আছি। ওনার টোটাল পলিটিক্স, ওনার টোটাল পরিকাঠামো, ওনার টোটাল ডিপ্লোম্যাসি ফর্ম, আমি এর খেসারত তো ভারতকে দিতে হবে। কেন? হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। ওই আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে বলে আমার মনে হয় না আগামীতে। ওটা পুরো ধূলিসাৎ হয়ে গেল, এটা জেনে রেখে দিন। নাম্বার 1, নাম্বার 2, ওই যারাই ক্ষমতা আসুক তারা বন্ধু হবে কার? ভারত যাদের মামার বাড়ি যারা বলছে তারাই ক্ষমতা আসবে, তারা বন্ধু হবে চীনের। এবং যে যে পদক্ষেপ নেবে সেই প্রত্যেকটা পদক্ষেপ ভারতের বিরুদ্ধে যাবে এবং চীনের পক্ষে যাবে। প্রতিটা পদক্ষেপে আমেরিকা কেউ নেবে না, ওরা চীনকে নেবে।
পুরো বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ কায়েম হবে চীনের। যেমন মালয়েশিয়া কন্ট্রোল চীনের আছে, সিঙ্গাপুরের কন্ট্রোল চীনের আছে, গোটা মানুষের দেশে চীন চালায়। জেনে রেখে দিন, ইতিমধ্যে কক্সবাজার নিয়ে নিয়েছে, প্রায় দখলে গোটা চীন থাকবে, গোটা বাংলাদেশ থাকবে চীনের কন্ট্রোলে। এতদিন ধরে মনে করা হতো বাংলাদেশ চালাচ্ছে ভারতবর্ষ, এবার থেকে বাংলাদেশ চালাবে, বাংলাদেশের জ্যাঠামশাই হবে চীন। এই চীন জ্যাঠামশাই হওয়ার পর সবচেয়ে উদ্বেগের যেটা, সবচেয়ে ভয়ের যেটা, যে ওখানকার সংখ্যালঘু হিন্দুরা, তারা মৌলবাদী হিন্দু মুসলমানদের হাতে যখন ক্ষমতা যাবে, যারা ধর্মনিরপেক্ষ আন্দোলন করে তারা মুখ থুবড়ে পড়বে। ওখানে ধর্মান্ধরা তারা নেতৃত্বে যাবে এবং তারা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ জৈন অন্যান্য ধর্মাবলম্বীর উপর তারা অত্যাচার চালাতে পারে। সেই অত্যাচার চালালে ওখানে মৌলবাদীর উত্থান ঘটবে এবং তার অনিবার্য প্রতিক্রিয়া ভারতবর্ষে যাদেরকে হিন্দুত্ববাদী বলা হয় সেই রাজনীতি দলের উত্থান ঘটবে। ভাই ভাষা বাংলাদেশে যখন সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটবে, ভারতবর্ষ তখনই ঠিক একইভাবে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটবে। ওখানে সংখ্যালঘুদের জন্য যেমন আতঙ্কের, ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য অবশ্যই চ্যালেঞ্জের। এই সিচুয়েশন তৈরি করলে লাভ কার? লাভ হলো ভারতবর্ষের সেই দলগুলোর যারা ধর্মাশ্রিত রাজনীতি করে। ক্ষতি হলো ভারতবর্ষের সংখ্যালঘুদের এবং বাংলাদেশের সংখ্যালঘুদের এবং ভারত বাংলাদেশের ঐক্যে আর ভারতের নিরাপত্তা। তবে ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র বলতে বাংলাদেশ ছিল, সেই কাজটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, 20 বাও জলে পড়লো। আমি পরিষ্কার বলছি, বাংলাদেশের মানুষ যেমন আনন্দ করছে, আর একটা দেশ আনন্দ করছে, তার নাম চায়না, চীন। খোঁজে দেখুন, চীন শুভেচ্ছা পাঠাবে সবচেয়ে আগে কাকে? যে নতুন সরকার, যে নতুন লোক ক্ষমতায় বাংলাদেশে আসবে তাকে। এর পেছনে চীনের মদত নিশ্চিত করে আছে। কিন্তু এই প্রত্যেকটা ঘটনার পিছনে দায় হাসিনা এড়াতে পারে না। হাসিনা যে সুযোগ পেয়েছে তার সদ্ব্যবহার করতে পারেনি, সেখানে গণতন্ত্রকে রক্ষিত করতে পারেনি, মানুষের চিন্তা ভাবনাকে অনুভব করতে যায়নি, ছাত্রদের মর্যাদা দিতে পারেনি, তাদের নবটা বুঝতে পারেনি। অহংকার, অহমিকা, দর্প, মাস্টার্য তাকে ঘিরে ফেলেছিল, আত্মম্ভরিতা। তার কুফল আজ বাংলাদেশের এই রক্তক্ষয়ী লড়াই। প্রচুর ছাত্র মারা গেছে, অনেক পুলিশও মারা গেছে। অত্যন্ত দুর্ভাগ্যের। উপমহাদেশের এই হাল আমাদের প্রত্যেকের জন্য আতঙ্কের, ভারতের জন্য তো বটেই। আর বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি ঘটছিল, জিডিপি বাড়ছিল বাংলাদেশের, আমি নিশ্চিত করে বলি বাংলাদেশের জিডিপি আবার অবনয়নের দিকে যাবে এবং বাংলাদেশ তার স্বাধিকার হারিয়ে আস্তে 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 চীনের করায়ত্ত হবে। আর ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্কের অনিবার্য অবনতি ঘটবে। এখন হাসিনা নিজে প্রাণের বাঁচার জন্য কোথায় কোথায় যাবে। আর জয় কেমন আছেন? জয় 2 ঘন্টা দিয়ে পদ্মা সেতু আটকে রেখে, গাড়ি ফাড়ি আটকে রেখে ফুর্তি হচ্ছিল না। আমি একটা উদাহরণ দিলাম, নিজের চোখে দেখা উদাহরণ। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না। আমি হাসিনাকে সর্বক্ষণ তার কল্যাণ চেয়েছি। কেন চেয়েছি? যাতে মৌলবাদী ধর্মান্ধ দলগুলো উঠতে না পারে। উনি মৌলবাদী ধর্মান্ধ দলগুলোর হাতে অস্ত্র তুলে দিলেন, বাংলাদেশের সাড়ে সর্বনাশ করলেন। ধন্যবাদ।